7 জানুয়ারি নির্বাচনের সার্কাসের মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছে এবং এই নিয়ে টানা চতুর্থবার তারা ক্ষমতায়। 7 জানুয়ারি নির্বাচনের পর সরকার গঠন করে এই সরকারও 5 বছর ক্ষমতায় টিকে থাকবার জন্য কি কি স্ট্র্যাটেজি হাতে নিয়েছে, তাদের পুরো গেম প্ল্যানটা কি, এটা আমাদের বোঝা খুব জরুরি। এক এক সময় এই সরকার এক এক শক্তির হাত ধরে ক্ষমতায় টিকে থেকেছে। তারা কখনো চীনের শরণাপন্ন হয়েছে, কখনো ভারতের শরণাপন্ন হয়েছে এবং কখনো তাদের উপরে আন্তর্জাতিক চাপ, বিশেষ করে পশ্চিমা বিশ্বের চাপ যখন এসছে তখন সেগুলোকে মোকাবেলা করবার জন্য চীন, রাশিয়া কখনো ভারতের শরণাপন্ন হয়েছে এবং তাদের সহযোগিতায় ক্ষমতা ধরে রেখেছে। এক এক সময় এই শক্তিগুলোকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তারা দিয়েছে, যেখানে দেশের স্বার্থের কথা এই সরকার কখনোই ভাবেনি, কিন্তু এইভাবে ক্ষমতায় তারা টিকে ছিল। এবার সরকার গঠন করে তারা ক্ষমতায় টিকে থাকবার জন্য কোন শক্তিকে কিভাবে ব্যবহার করতে চাইছে, এই যে নতুন করে একটা শুদ্ধি অভিযানের কথা বলা হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে একটা অবস্থানের কথা বলা হচ্ছে, এটাই বা আসলে কি? এই পুরো স্ট্র্যাটেজিটা আমাদের একটু ভালো করে বোঝা দরকার, কারণ স্ট্র্যাটেজিটা যদি আমরা বুঝতে না পারি তাহলে লড়াইটা সঠিকভাবে করা যাবে না এবং গণতান্ত্রিক এই লড়াই জেতা যাবে না। এই দফায় 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ যে সরকার গঠন করলো বা ক্ষমতা দখল করলো, এই দফায় যদি 5 বছর আওয়ামী লীগ ক্ষমতায় টিকে যায় তাহলে দেশ থেকে গণতান্ত্রিক ব্যবস্থা পুরোপুরিভাবে তারা ধ্বংস করে ফেলবে। এই দেশে গণতন্ত্র, মানবাধিকার এগুলোর কোনো অস্তিত্বই আসলে থাকবে না। এদেশে পুরোপুরিভাবে একটা চীনের মতো একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে, একটা বাকশালী স্বাধীন ব্যবস্থা নামে বেনামে যেভাবেই হোক না কেন এটা একটা রাজতন্ত্রে পরিণত হবে এবং আমরা এখন অলরেডি আমরা প্রজায় পরিণত হয়েছি, তখন অফিসিয়ালি এই দেশের জনগণ প্রজায় পরিণত হবে। ফলে এইবার 5 বছর আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকে থাকতে দেয়া মানে দেশ থেকে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে এবং দেশের জনগণের ভাগ্য পুরোপুরিভাবে কত বছর পর আমরা আবার গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে পারবো, দেশের জনগণের ভাগ্য আবার পরিবর্তন হবে, দেশের জনগণ প্রজা থেকে আবারও দেশের মালিক হবে, সেটা আমরা আর বলতে পারি না। ফলে এখন শেখ হাসিনার সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, বিশেষ করে চীন এবং ভারতকে ব্যালেন্স করা। এতদিন চীনকে কিছু একটা দিয়েছে, ভারতকে কিছু একটা দিয়েছে, ব্যালেন্স করা গেছে, কিন্তু এবার ইন্টারেস্টটা একই জায়গায় এবং খুব একটা সেন্সিটিভ জায়গা। আসলে চীন যদি কোনোভাবে তিস্তার দখলটা নিতে পারে, দখল মানে তিস্তা মহাপরিকল্পনা যদি সে ঢুকে যেতে পারে তাহলে ভারতের ঘাড়ের উপরে সে নিঃশ্বাস ফেলবে। সুতরাং চীনও এখানে ঢুকতে চাইবে, ভারত এখানে ঢুকতে চাইবে। বঙ্গোপসাগরের দখলের জন্য ভারত এখন মংলা বন্দর চাইছে, এখানে র্যাডার বসিয়েছে। এর আগে চীনের কাছ থেকে 2টো সাবমেরিন কেনা হয়েছে, বাংলাদেশ কিনেছে এবং সেখানে একটা সাবমেরিন বেস করা হয়েছে, সেটা চীনের তত্ত্বাবধানে, চীনের সহযোগিতায়, অর্থায়নে। ফলে এতদিন আমরা এক ধরনের ব্যালেন্সের মধ্যে থাকতে পেরেছি, শেখ হাসিনা একটা ব্যালেন্স রাখতে পেরেছেন এবং তার মধ্য দিয়ে ক্ষমতা টিকে থেকেছেন। কিন্তু এইবার যে জায়গাগুলোতে আসলে কনফ্লিক্টটা হচ্ছে, ইন্টারেস্টের কনফ্লিক্ট চীন এবং ভারতের মধ্যে, সেটা একই জায়গায়। সুতরাং এবার ব্যালেন্স করাটা তার জন্য কঠিন। আবার একই সাথে অর্থনৈতিক একটা ভয়াবহ রকম চাপ। সুতরাং সরকারের স্ট্র্যাটেজি আসলে কি সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে, একটু বুঝতে হবে কখন আসলে কোন দিকে সরকার টার্ন করে, কখন কোন দিকে ঝুঁকে পড়ে এবং তারপর কি অবস্থান নেয় এবং জনগণ সেখানে কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে পড়ে কিনা, এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। সরকারের স্ট্র্যাটেজিগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। ভারতের নির্বাচনটা হয়ে যাওয়ার পর বিজেপি সরকার গঠনের সাথে সাথেই শেখ হাসিনা ছুটে গিয়েছিলেন ভারতে এবং সেখানে গিয়ে কি কি চুক্তি হয়েছে, কি কি সমঝোতা চুক্তি, অ্যাকচুয়ালি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, সে সম্পর্কে অনেক কথাবার্তা আমরা বলেছি। আমি আমার নিজেও এই চ্যানেলে অনেকবার সে বিষয় নিয়ে কথা বলেছি। সুতরাং এ সম্পর্কে আমাদের নিশ্চয়ই ধারণা আছে। তার মানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যাদের সহযোগিতায় এই 24 সালের 7 জানুয়ারি নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিম বিশ্বের চাপকে তারা ঠেকাতে পেরেছিল বলে আমরা মনে করি, সেই ভারতকে তাদের চাহিদা অনুযায়ী সব কিছুই শেখ হাসিনা দিয়ে এসছে, এমনটাই আমরা মনে করছি এবং এমনটাই আসলে আমাদের সামনে দৃশ্যপটে হাজির হয়েছে। কিন্তু বাংলাদেশ থেকে তো ভোট ব্যবস্থাটাই উঠে গেছে, দেশে কোনো নির্বাচন ব্যবস্থা নাই।
ফলে এখানে ভারতের সাথে তুলনা করে কোনো লাভ নেই। কিংবা আমরা মলদ্বীপসের সাথে অনেক সময় তুলনা করি, মলদ্বীপসে মুইজো যেভাবে ভারত বিরোধী একটা অবস্থান নিয়ে নির্বাচনে জিতে এসছেন, মলদ্বীপসের নির্বাচন ব্যবস্থাটা আছে, ফলে সেখানে মুইজো পপুলার একটা সেন্টিমেন্টকে ব্যবহার করে জনগণের আস্থা অর্জন করেছে এবং নির্বাচনের মধ্য দিয়ে জয়লাভ করেছে। কিন্তু বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাই নাই, যে কারণে ভারতের লোকসভা নির্বাচনের কথা বলছিলাম। তো ভারত থেকে ফেরার সাথে সাথেই তাকে আবার চীনে যেতে হচ্ছে এবং চীন সফরের কথাটা আগে থেকেই ছিল। এবং কয়েকদিন আগে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, ভারত সরকারকে জানিয়েই, নরেন্দ্র মোদীকে জানিয়েই শেখ হাসিনা চীন সফরে যাচ্ছেন এবং নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনার যখন বৈঠক হয়েছে সেখানে চীন সফরের বিষয়টা তাকে জানানো হয়েছে, শেখ হাসিনা জানিয়েছেন এবং নরেন্দ্র মোদী আপত্তি করেননি। অর্থাৎ ভারতের কিংবা নরেন্দ্র মোদীর অনাপত্তি নিয়েই, ভারতের প্রধানমন্ত্রীর অনাপত্তি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী অন্য একটা দেশে সফরে যাচ্ছেন, এমনটা বলছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। আচ্ছা, এটা কি উনি ভুল করে বলে ফেলেছেন নাকি এটা কোনো স্ট্র্যাটেজির অংশ? উনি প্ল্যান করে কি কথাটা বলেছেন? আমাদের একটু বোঝা দরকার। এতগুলো বছর ধরে যারা জনগণের রায় ছাড়া এভাবে বিভিন্ন শক্তিকে ব্যালেন্স করে দেশের ভেতরে এবং দেশের বাইরে তারা ক্ষমতায় টিকে আছে এই ব্যালেন্সের মধ্য দিয়ে, এরকম একটা সরকারের পররাষ্ট্রমন্ত্রী, যিনি এর আগে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, তিনি কি ভুল করে এই কথাটা বলে ফেলবেন? এবং এই 24 সালের 7 জানুয়ারি নির্বাচনে ভারতের যে অবস্থান, যে অবস্থানের কথাটা সরকারি দলের সাধারণ সম্পাদক ঘোষণা দিয়েছেন বিভিন্ন সময়, এবং সরকারি দলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতার ওই কথাগুলো বলছেন, হাসান মাহমুদও বলেছেন বেশ কয়েকবার, যে ভারত এই নির্বাচনটা হতে সহযোগিতা করেছে এবং তার মধ্য দিয়ে এই স্থিতিশীলতা, গণতন্ত্রের স্থিতিশীলতা যেগুলো তারা বলেন। তার মানে ভারতের এই অবস্থানের কারণে দেশের জনগণের মধ্যে ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে। কিন্তু সরকার কেন জানি মনে হচ্ছে এটাকে আরো বেশি উস্কে দিতে চাইছে। সরকারের পররাষ্ট্রমন্ত্রী হঠাৎ করেই তিনি বললেন ভারতের অনুমতি নিয়ে, ভারতের সরকার প্রধানের অনুমতি নিয়ে চীনে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই কথাটা তার বলবার কথা ছিল না, এবং এই কথাটা যে আসলে ব্যাকফায়ার করবে সেটা তার জানা কথা, কিন্তু তারপর তিনি কথাটা বললেন। আচ্ছা, আমরা তর্কের খাতিরে ধরে নিই, হঠাৎ করেই শেখ হাসিনা যদি বলেন আমরা তিস্তা প্রকল্পটা চীনকে দিয়ে দিচ্ছি এবং ভারতের সাথে আমাদের যে সমস্ত অসম চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলো বা যেগুলো সমঝোতা পর্যায়ে আছে সেগুলো আমরা চুক্তি আর করব না, সীমান্তে এত এত হত্যা হচ্ছে, এগুলোর বিরুদ্ধে আমি একটা কঠিন অবস্থান নিতে যাচ্ছি, এরকম কোনো একটা ঘোষণা বা কোনো একটা গেস্টার যদি শেখ হাসিনা দেখান, তখন কি দেশের জনগণ, আমরা সাধারণ মানুষ, আমরা যারা ভারত বিরোধী সেন্টিমেন্ট আমাদের ভেতরে গ্রো করেছে এতগুলো বছর ধরে, এবং বিশেষ করে গত 2-3 বছরে যেটা একটা ভিন্ন মাত্রা পেয়েছে, তার মানে সব কিছুর মূলে এই সরকার, দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে, তার মূলে এই দেশের রাজনীতি যে ধ্বংস হয়েছে, দেশের নির্বাচন ব্যবস্থা যে ধ্বংস হয়েছে, দেশের জনগণের কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সব কিছু ধ্বংস করেছে এই সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে। সুতরাং আমাদের প্রধান শত্রু শেখ হাসিনার এই অবৈধ রেজিম। কখনোই আমাদের এমন কোনো ট্র্যাপে পড়া যাবে না যে আমরা এই প্রধান শত্রু, দেশের প্রধান শত্রুকে বাদ দিয়ে সেকেন্ডারি একটা শত্রুর দিকে বেশি এমফাসাইজ করি। এমন হতে পারে এটা সরকারের একটা স্ট্র্যাটেজি, আবার নাও হতে পারে, এবং কেউ এটা বলতে পারছেন না যে সরকার আসলে প্ল্যান করেই এটা মাঠে নামিয়েছে, কিন্তু অনেকেই সন্দেহটা করছেন। তার মানে একটা আন্দোলন নিয়েও এখন মানুষের মধ্যে, রাজনীতি সচেতন মানুষের মধ্যে, বিরোধী দলের মধ্যে, যারা আন্দোলন করে সরকারের বিরুদ্ধে লড়াইটা করবে তাদের মধ্যেই কিন্তু একটা সন্দেহের জায়গা তৈরি হচ্ছে। তার মানে সরকারের স্ট্র্যাটেজি নিয়ে আমাদের বোঝাটা অনেক জরুরি। ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট এই দেশে গড়ে উঠেছে অনেকগুলো বছর ধরে, বছরের পর বছর ধরেই তো এটা গড়ে উঠেছে। এটা মুক্তিযুদ্ধের পর থেকেই আমরা বলতে পারি আস্তে 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 ভারত বিরোধী সেন্টিমেন্ট আজকের এই পর্যায়ে এসে পৌঁছেছে। কিন্তু গত 14-15 বছরে, কিংবা আমরা বলতে পারি এই 16 বছরে, এই সরকারের গত 16 বছরে এই সেন্টিমেন্টটা আরো অনেক বেশি করে জন্ম নিয়েছে বাংলাদেশে। 2014 সালের নির্বাচন যেভাবে ভারত জোর করে করিয়েছে এবং তার মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে, তারপর থেকে বিশেষ করে এই দেশের জনগণ পুরোপুরিভাবে অ্যান্টি ইন্ডিয়ান একটা সেন্টিমেন্টের মধ্যে চলে গেছে, ঘাটতি আরো বেড়ে গেছে। এখন আমাদের ডলার আসলে রিজার্ভে কতটা আছে সে সম্পর্কেও একটা
সন্দেহের জায়গা তৈরি হয়েছে। সুতরাং অর্থনীতিতে একটা ভয়াবহ অবস্থায়, গ্যাস সংকটটা কোথায় চলে গেছে সেটা আমরা জানি। জ্বালানি প্রতিমন্ত্রী একবার এক কথা বলছেন, কখনো বলছেন 2-3 দিনের মধ্যে সমাধান হবে, কখনো বলছেন 15ই জুলাই। এটা আদৌ সমাধান হবে কিনা সে সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা আমাদের নেই। এবং বিদ্যুৎ আসলে আমরা কতদিন নাগাদ পাবো, এবং অলরেডি মফস্বল শহরগুলোতে, ইনফ্যাক্ট গ্রামের কথা বাদ দিলাম, মফস্বল শহরগুলোতেও এখন লোডশেডিং কি পর্যায়ে চলে গেছে সে সম্পর্কে আমরা প্রায় প্রত্যেকেই জানি। ফলে দেশের যে ভয়াবহ অর্থনৈতিক সংকটের দিকে আমরা যাচ্ছি কিংবা অলরেডি আমরা আছি, সেখানে দাঁড়িয়ে শেখ হাসিনাকে ক্ষমতা টিকিয়ে রাখতে চীনের সাহায্য দরকার। চীনের কাছে ইতিমধ্যে $5 বিলিয়ন সমূলের। মূল কথা, আমাদের প্রধান শত্রু শেখ হাসিনার এই অবৈধ রেজিম। এই অবৈধ রেজিম ক্ষমতায় আছে বলেই আমরা ভারতের দ্বারা শোষিত হচ্ছি, চীন আমাদের উপর খবরদারি করতে পারছে, আমরা ডেট ট্র্যাপের মধ্যে পড়ে যাচ্ছি, আমাদের রাশিয়া থেকে ঋণ করতে হচ্ছে, আমাদের প্রয়োজন নাই তারপরেও কোনো একটা প্রকল্পে তাদেরকে ইনভলভ করতে হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের উপরে খবরদারি করছে, অবশ্যই তারা চাপ দিচ্ছে, তারা ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এই বিষয়গুলোতে সরকারের উপরে চাপ দিচ্ছে, কিন্তু বাংলাদেশের উপরে তো চাপ আলটিমেটলি আসছে। এবং ইপিবির হিসাব অনুযায়ী যে $23 বিলিয়ন বাংলাদেশের রপ্তানি থেকে যদি এখন বাদ দেওয়া হয়, তার মানে গত 2-3 বছরে বাংলাদেশের রপ্তানি অনেক বেশি মাত্রায় কমে গেছে। প্রবৃদ্ধি দূরের কথা, হয়তো বা 5-10% আমাদের এক্সপোর্ট কমে গেছে গত 2-3 বছরে। তার মানে এগুলোর যে প্রভাব অবশ্যই ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বলয়ে থাকা দেশগুলো, যেখানে মূলত আমরা তৈরি পোশাক রপ্তানি করি, তাদের এই চাপের কারণে এটা হয়েছে।